আমি পড়ছি হুমায়ূন আহমেদের ছায়াসঙ্গী বইয়ের ২টি গল্প, ওই যাবর এবং সে। প্রথমেই পড়ছি ওই যাবর। প্রায় ৮ বছর পর নাসরিনের বড় ভাই আলাউদ্দিন দেশে ফিরল, সঙ্গে বিদেশি বউ। বউয়ের নাম ক্লারা। বউয়ের চুল সোনালি, চোখ ঘন নীল, মুখটাও মায়া মায়া। তবু মেয়েটাকে কারোরই পছন্দ হলো না। যে পরিমাণ আগ্রহ নিয়ে নাসরিন বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, ভাইকে দেখে সে ঠিক ততখানি নিরাশ হলো। ৮ বছর আগে নাসরিনের বয়স ছিল ৯, এখন ১৭। ৯ বছর বয়সী চোখ এবং ১৭ বছর বয়সী চোখ একরকম নয়। ৯ বছর বয়সী চোখ সবকিছুই কৌতূহল এবং মমতা দিয়ে দেখে। ১৭ বছরের চোখ বিচার করতে চেষ্টা করে। তার বিচারে ভাইকে এবং ভাবিকে দুজনকেই খারাপ লাগছে। নাসরিন দেখল তার ভাই আগের মতো চুপচাপ শান্ত ধরনের ছেলে নয়, খুব হইচই করা শিখেছে। স্ত্রীকে নিয়ে সবার সামনে বেশ আহ্লাদ করছে, ঠোঁট গোল করে হানি ডাকছে, অথচ হানি শব্দটা বলার সময় ঠোঁট গোল হয় না। আলাউদ্দিন এত বছর পর দেশে এসেছে, আত্মীয় স্বজনের জন্য উপহার টুপহার আনা উচিত ছিল, তেমন কিছুই আনেনি। ভুসভুসা অ্যাশ কালারের একটা সোয়েটার এনেছে মায়ের জন্য। সেই সোয়েটার নিয়ে কত রকমের কত আদিক্ষেতা। পিওর ওল মা, পিওর ওল আজকাল আমেরিকাতেও এক্সপেন্সিভ। মা, তোমার কি কালার পছন্দ হয়েছে? নাসরিনের একবার বলার ইচ্ছা হলো, অ্যাশ কালারে পছন্দের কি আছে ভাইয়া? অবশ্য কিছু বলল না, তার মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর আসছে, ভাইয়ার কি উচিত ছিল না মার জন্য একটা ভালো কিছু আনা? বাবার জন্য এনেছে ক্যালকুলেটর। যে বাবা রিটায়ার করেছে, চোখে দেখতে পায় না, সে ক্যালকুলেটর দিয়ে কি করবে? নাসরিনের বড় বোন শারমিন তার ২ যমজ মেয়েকে নিয়ে সুটকেস খোলার সময় বসেছিল। এই ২ মেয়েকে আলাউদ্দিন দেখেনি। চিঠি লিখে জানিয়েছে এই ২ মেয়ের জন্য একই রকম ২টা জিনিস আসবে, যা দেখে দুজনেই খুবই মুগ্ধ হবে। দুজনের জন্য ২টি গায়ের মাখার সাবান বেরোলো। এই সাবান ঢাকার নিউ মার্কেট ভর্তি, আমেরিকা থেকে বয়ে আনতে হয় না। আলাউদ্দিন বলল, বেশি কিছু আনতে পারিনি বুঝলি। লাস্ট মোমেন্টে ক্লারা ডিসাইড করলো আমার সঙ্গে আসবে। অনেকগুলো টাকা বেরিয়ে গেল, কিছু টাকা সঙ্গেও রাখতে হয়েছে। ঢাকার হোটেলে বিল কেমন তা কে জানে। নাসরিন বলল, হোটেলের বিল মানে? তুমি কি হোটেলে উঠবে? বাধ্য হয়ে উঠতে হবে। এই গাদাগাদের ভিড়ে ক্লারার দম বন্ধ হয়ে আসছে। চট করে তো সব অভ্যাস হয় না, আস্তে আস্তে হয়। তোরা আবার এটাকে কোনো ইস্যু বানিয়ে বসবি না। তোদের কাজই হচ্ছে সামান্য ব্যাপারকে অসামান্য করে মুখ ফুলিয়ে ইস্যু তৈরি করা। নাসরিনের চোখে পানি এসে গেল। তার আপন বড় ভাই তার সঙ্গে এমন ব্যবহার করবে সে স্বপ্নেও ভাবেনি। নাসরিনের চোখের পানি অবশ্যই কেউ দেখতে পেল না। একটু আসছি ভাইয়া বলেই সে চট করে উঠে গেল। বাথরুমে কিছুক্ষণ কাটিয়ে চোখ মুছে উপস্থিত হলো। আলাউদ্দিন তখন সুটকেস খুলে আরো কি সব উপহার বের করছে। অতি তুচ্ছ সব জিনিস। গাড়ির পেছনে লাগানো স্টিকার, যেখানে লেখা হাগ ইউর কিডস। তাদের গাড়ি কোথায় যে তারা গাড়ির পেছনে স্টিকার লাগাবে? কেউ অবশ্য কিছু বলল না। সবাই এমন ভাব করতে লাগলো যে গাড়ির স্টিকারটার খুবই প্রয়োজন ছিল। আলাউদ্দিন বলল, নাসরিন, তোর জন্য তো কিছু আনা হয়নি। নাসরিন বলল, ভাই আমার কিছু লাগবে না, তোকে বরং এখান থেকে শাড়ি টাড়ি কিছু কিনে দেব। আচ্ছা। আলাউদ্দিন সুটকেস ঘাঁটতে লাগলো। তার ঘাটার ভঙ্গি দেখে মনে হয় সে আশা করছে কিছু একটা পেয়ে যাবে, যা নাসরিনকে দিতে পারলে শাড়ির ঝামেলায় যেতে হবে না। নাসরিনের লজ্জার সীমা রইল না। এই যে জিনিস পাওয়া গেছে। হাসিতে আলাউদ্দিনের মুখ ভরে উঠল। সবাই ঝুঁকে পড়ল সুটকেসের উপর। লিপস্টিকের মতো একটা বস্তু বেরোলো। আলাউদ্দিন বললে, নাসরিন নে, এর নাম লিপ গ্লাস। ঠোঁটে দিলে ঠোঁট চকচক করে, ঠোঁট ফাটে না। নাসরিন শুকনো গলায় বলল, থ্যাঙ্কস ভাইয়া। আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, গিফট হচ্ছে গিফট, গিফটের মধ্যে সস্তা দামি কোনো ব্যাপার না। বাঙালিদের স্বভাব হচ্ছে কোনো উপহার পেলেই হিসাব নিকাশ নিয়ে বসে, দাম কত কি। নাসরিন বলল, আমি কোনো হিসাব নিকাশ করছি না ভাইয়া, লিপ গ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে। দ্যাটস গুড।
মাই গড, নাসরিন তোর ভাগ্য ভালো, আরেকটা জিনিস পাওয়া গেছে। ওইজা বোর্ড। এতক্ষণ তো চোখেই পড়েনি। ওইজা বোর্ড আবার কি? আলাউদ্দিন লুডো বোর্ডের মতো একটা বোর্ড মেলে ধরলো। চারিদিকে এ থেকে জেড পর্যন্ত লেখা, মাঝখানে দুইটা ঘর, একটা লেখা ইয়েস আর একটা লেখা নো। এটা কি কোনো খেলা ভাইয়া? খেলাই বলতে পারিস, ভূত নামানোর খেলা। প্ল্যানচেটের নাম শুনেছিস? এটা দিয়ে প্ল্যানচেটের মতো করা যায়। কিভাবে? লাল বোতামটা দেখছিস? 2 বা 3 মিলে খুব হালকাভাবে তর্জনী দিয়ে এটাকে টাচ করে রাখবি। কোনো রকম প্রেসার দেওয়া যাবে না। বোতামটাকে রাখবি বোর্ডের ঠিক মাঝখানে। ঘরের আলো কমিয়ে দিবি আর মনে মনে বলবি, ইফ এনি গুড সোল পাস বাই প্লিজ কাম। তখন আত্মাটা বোতাম চলে আসবে, বোতাম নড়তে থাকবে। তখন কোনো প্রশ্ন করলে আত্মা জবাব দেবে। কিভাবে জবাব দেবে? বোতামটা অক্ষরগুলির উপরে যাবে। কোন কোন অক্ষরের উপরে যাবে সেটা খেয়াল রাখতে হবে। ভূতটার নাম যদি হয় রহিম, তাহলে প্রথমে যাবে আর এর ওপর, তারপর এ এর ওপর, তারপর এইচ। বুঝতে পারছিস? বোতামটা আপনা আপনি যাবে না, আঙ্গুল দিয়ে ছুঁয়ে রাখতে হবে। ভাইয়া, ভূত কি সত্যি সত্যি আছে? আরে ধুর ধুর, ভূত আছে না কি আসছে, ভূত আছে নাকি যে আসবে? আমেরিকানদের এটা হচ্ছে পয়সা বানানোর একটা ফন্দি। এত সহজে আত্মা চলে এলেই তো কাজ হতো। আলাউদ্দিনের আমেরিকানদের স্বভাব চরিত্র সম্পর্কে মজার মজার গল্প করতে লাগলো। আলাউদ্দিনের মা রাহেলার মনে ক্ষীণ আশা গল্প যেভাবে জমে উঠেছে, তাতে মনে হয় না ছেলে বউকে নিয়ে হোটেলে যাবে। যদি সত্যি সত্যি যায় তাহলে তিনি মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। এমনিতেই বিদেশি বউয়ের কথা অনেকেই হাসাহাসি করছে। জামশেদ সাহেবের স্ত্রী গত সপ্তাহে এসে সরু গলায় বললেন, বাঙালি ছেলেরা যে বিদেশে গিয়ে বিদেশিনী বিয়ে করে ফেলে, ওইসব বিদেশিনীগুলো নিচু জাতের, ঝি জমাদারনি এইসব। ভদ্রলোকের মেয়েরা বাঙালি বিয়ে করতে যাবে কেন? ওদের গরজটা কি? রাহেলা ক্ষীণ গলায় বললেন, আপনাকে কে বলেছে? বলবে আবার কে? এ তো সবাই জানে। বাঙালি ছেলেগুলি সাদা চামড়া দেখে আর হুঁশ থাকে না। ওরা তো প্রথম প্রথম জানে না যে ওই দেশের ঝিয়ের চামড়াও সাদা, আবার মেথরানির চামড়াও সাদা। রাহেল এসব কথার কোনো জবাব দিতে পারেনি, শুধু শুনে গেছেন। এখন যদি ছেলে বউ নিয়ে হোটেলে চলে যায় তাহলে কি হবে? সবাই গায়ে থুথু দেবে। অবশ্যই তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন ছেলে এবং ছেলের বউয়ের জন্য একটা ঘর ভালো মতো সাজাতে। নাসরিনের ঘরটাই সাজাতে হয়েছে। দেয়ালে চুনকাম করা হয়েছে, টিউব লাইট লাগানো হয়েছে, একটা ফ্যান ঘরে আছে। সেই ফ্যান ঘটাং ঘটাং শব্দ হয় বলে নতুন একটা সিলিং ফ্যান কেনা হয়েছে। তারপরেও যদি ছেলে বউ নিয়ে হোটেলে চলে যায় তাহলে আর কি করবেন? তার আর কি কিছু করার থাকলো? রাতের খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আলাউদ্দিন বলল, আমরা তাহলে উঠি মা। রাহেলা ক্ষীণ গলায় বলল, কোথায় যাবি? আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, কোথায় যাবি বলছো কেন মা? আগে ভাগে তো বলে রেখেছি একটা ভালো হোটেলে উঠতে হবে। ক্লারা গত রাতে এক ফোঁটা ঘুমায়নি, বেচারি গরমে সিদ্ধ হয়ে গেছে। বাতাস নেই এক ফোঁটা। ফ্যান তো আছে, বাতাস গরম হয়ে গেলে ফ্যানে লাভ কি? তোমরা গরম দেশের মানুষ, ওর কষ্টটা কি বুঝবে? আমি নিজে সহ্য করতে পারছিলাম না, আর ও? বউকে নিয়ে হোটেলে গিয়ে উঠলে লোকে নানান কথা বলবে। আলাউদ্দিন এই কথায় রাগে জ্বলতে লাগলো। হড়বড় করে এমন সব কথা বলতে লাগলো যার তেমন কোনো অর্থ নেই। তার বাবা মনসুর সাহেব, যিনি কখনোই কিছু বলেন না, তিনি পর্যন্ত বলে ফেললেন, তুই খামাখা চিৎকার করছিস কেন? আমি খামাখা চিৎকার করছি? আমি শুধু বলছি, লোকজনের কথা নিয়ে তোমরা নাচানাচি করো কেন? তোমরা যদি না খেয়ে মরো, লোকজন এসে তোমাদের খাওয়াবে? প্রতি মাসে $150 যে মানি অর্ডারটা পাও, সেটা কি লোকজন দেয়? বলো, দেয় লোকজন? মনসুর সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেট ধরিয়ে বললেন, যা যেখানে যেতে চাস। আলাউদ্দিন তিক্ত গলায় বলল, তোমরা যে ভাবছো ছেলে ঘর ছেড়ে হোটেলে চলে যাচ্ছে, কাজেই ছেলে পর হয়ে গেল, এটা ঠিক না। আমরা কিছু ভাবছি না। তুই আর ভ্যাজ ভ্যাজ করিস না। মাথা ধরিয়ে দিয়েছিস। মাথা ধরিয়ে দিয়েছি? আমি মাথা ধরিয়ে দিয়েছি?
8 বছর পর ফিরে আসা পুত্রের সঙ্গে দ্বিতীয় রাতে বাড়ির সদস্যদের খণ্ডপ্রলয়ের মতো হয়ে গেল। নাসরিন মনে মনে বলল, বেশ হয়েছে, খুব মজা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। ক্লারা ঝগড়ার ব্যাপারটা কিছুই বুঝল না। একবার শুধু ভ্রু কুঁচকে বলল, তোমরা এত চেঁচিয়ে কথা বলো কেন? বলেই জবাবের অপেক্ষা না করে বসার ঘরে টিকটিকি দেখতে গেল। বাংলাদেশের এই ছোট্ট প্রাণী তার হৃদয় হরণ করেছে। সে টিকটিকির 21টা ছবি এ পর্যন্ত তুলেছে। ম্যাক্রো লেন্স আনা হয়নি বলে খুব আফসোসও করছে। ম্যাক্রো লেন্সটা থাকলে ক্লোজ আপ নেওয়া যেত। খুব সঙ্গত কারণে গভীর রাত পর্যন্ত এ পরিবারের কোনো সদস্য ঘুমোতে পারল না। বারান্দায় বসে রাহেলা ক্রমাগত অশ্রুবর্ষণ করতে লাগলো। একসময় মনসুর সাহেব বললেন, আর কেঁদো না, চোখে ঘা হয়ে যাবে, তোমার ছেলের আশা ছেড়ে দাও। বিদেশি পেতনি বিয়ে করে ধরাকে সরা দেখছে, হারামজাদা। নাসরিন আজ ওর ঘরে ঘুমোতে পারছে। ঘরে ঢুকে মনটা খারাপ হয়ে গেল। কত আগ্রহ নিয়ে তারা সবাই মিলে ঘরটাকে সাজিয়ে দিয়েছে, তবুও ভাইয়ার পছন্দ হলো না। এই ঘরটা কি হোটেলের চেয়ে কম সুন্দর হয়েছে? মাথার পাশে টেবিল ল্যাম্প, পায়ের দিকে দেয়ালে সূর্যাস্তের ছবি, খাটের পাশে মেরুন রঙের বেডসাইড কার্পেট, জানালা খুলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলে খুব একটা গরম কি লাগতো? কই, তার তো লাগছে না, তার তো উল্টে কেমন শীত শীত লাগছে। সে টেবিল ল্যাম্প জ্বালালো। এত বড় খাটে একা ঘুমোতে কেমন যেন অস্বস্তি লাগছে। ভাইয়া থাকবে না জানলে বড় আপাকে জোর করে রেখে দিত। নাসরিন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজ রাতটা তাদের জন্য খুব খারাপ রাত। আজ রাতে তাদের কারোরই ঘুম হবে না। একা একা জেগে থাকা খুব কষ্টের। ভূত নামালে কেমন হয়? ওইজা বোর্ড খুলে সে যদি বোতাম হাত দিয়ে ছুঁয়ে বসে থাকে, তাহলে কি কিছু হবে? যদি কোনো আত্মা চলে আসে, ভালোই হয়, আত্মার সঙ্গে গল্প করা যাবে। মুশকিল হচ্ছে এই আত্মাগুলো আবার কথা বলে না, বোতাম ঠেলে ঠেলে মনের ভাব প্রকাশ করে। নাসরিন দরজা বন্ধ করে ওইজা বোর্ড নিয়ে বসলো। তর্জনী দিয়ে বোতামটা ছুঁয়ে নরম গলায় বলল, আমার আশেপাশে যদি কোনো বিদেহী আত্মা থাকেন, তাহলে তাদের মধ্যে একজন কি দয়া করে আসবেন? যদি আসেন তাহলে আমার মনটা একটু ভালো হবে, কারণ আজ আমার মনটা খুব খারাপ। কেন খারাপ তা তো আপনারা খুব ভালো করেই জানেন। পুরো ঘটনার সময় নিশ্চয়ই আপনারা আশেপাশে ছিলেন না? এই পর্যন্ত বলেই নাসরিন চমকে উঠল। ডান হাতটা একটু যেন কাঁপছে। বোতামটা কি নড়তে শুরু করেছে? অসম্ভব, হতেই পারে না। একই, বোতামটা এগিয়ে গেল কিভাবে? নাসরিন নিজেই হয়তো নিজের অজান্তে বোতাম ঠেলে ঠেলে নিয়ে গেছে। খানিকটা ভয় এবং খানিকটা অস্বস্তি নিয়ে নাসরিন অপেক্ষা করছে, হচ্ছেটা কি। বোতাম ইয়েস লেখা ঘরে কিছুক্ষণ থেমে আবার আগের জায়গায় ফিরে এলো। নাসরিন শব্দ করে বলল, বাহ, বেশ মজা তো। পরবর্তী কিছুক্ষণ ইয়েস এবং নোতে বোতাম ঘুরতে লাগলো। নাসরিনের শুরুর ভয় খানিকটা কমে গেল, যদিও তখনও বুক ধকধক করছে। ওইজা বোর্ডে ইয়েস এবং নো ছাড়া আরো 2টি ঘর আছে, যেগুলিতে আমি উত্তর দেব না, আমি জানি না বোতাম এইসব ঘরেও মাঝে মাঝে এলো। প্রশ্ন এবং উত্তর এভাবেই সাজানো যায়। আপনি কি এসেছেন? হ্যাঁ। আপনি কি এই বাড়িতেই থাকেন? না। আপনি কোথায় থাকেন? আমি উত্তর দেব না। আজ আমাদের বাসার সবার মন খুব খারাপ, সেটা কি আপনি জানেন? না। কি জন্য আমাদের মন খারাপ সেটা কি বলবো? না। শুধু নানা করছেন কেন? একটু শুনলে কি হয়? বলি? হ্যাঁ। তার আগে বলুন তো আপনার নাম কি? বোতামটা ঘুরতে ঘুরতে এক্স এর ঘরে গিয়ে থামলো। নাসরিন বলল, এক্স দিয়ে বুঝি কারোর নাম শুরু হয়? ঠিক করে নাম বলুন। আমি জানি না। আপনি জানেন না মানে? আপনার কি নাম নেই? না। ভূতেদের নাম থাকে না? আমি জানি না। সে কি? আমার তো ধারণা প্রেতাত্মারা সব জানে। আর আমি আপনাকে যাই জিজ্ঞাসা করছি আপনি বলছেন তাই আপনি জানেন না। আচ্ছা বলুন তো, 19কে 13 দিয়ে গুণ করলে কত হয়? আমি জানি না। আমিও জানি না। তবে আপনি যদি বলতেন তাহলে গুণ করে বের করতাম। আপনি কি গুণ অঙ্ক জানেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি অঙ্ক করতে হয়? বোতাম এক জায়গায় স্থির হয়ে রইল।
উত্তর দিল না। নাসরিন বলল, আপনি কি আমার উপর রাগ করছেন? হ্যাঁ, প্লিজ আমার উপর রাগ করবেন না। কেউ আমার সাথে রাগ করলে আমার খুব মন খারাপ থাকে। এমনিতেই আজ আমার খুব মন খারাপ। আপনি কি জানেন আমার যে মন খারাপ? হ্যাঁ। কেন মন খারাপ সেই ঘটনাটা বলি? বলবো? হ্যাঁ। নাসরিন আজ সারাদিনের ঘটনা বলতে শুরু করলো। বলতে বলতে দুবার কেঁদে ফেললো। তার কাছে একবারও মনে হলো না যে সে হাস্যকর একটা কাণ্ড করছে। এইসব গল্প বোতামটাকে বলার কোনো মানে আছে কি? নাসরিন ঘুমোতে গেল রাত ৩টায়। খুব চমৎকার ঘুম হলো। ঘুমিয়ে এত তৃপ্তি অনেকদিন সে পায়নি। তবে ঘুমের মধ্যে সারাক্ষণই মনে হলো একজন বুড়ো মানুষ তার গায়ে হাত রেখে শুয়ে আছেন। বুড়ো মানুষটার শরীরে চুরুটের কড়া গন্ধ। ভোর ৭টায় আলাউদ্দিন এসে উপস্থিত। সে ভোর হতে বাসায় চলে আসবে রাহেলা তা কখনো ভাবেনি। আগের রাতের সব দুঃখ তিনি ভুলে গেলেন। হাসি মুখে বললেন, বৌমাকে আনলি না? ও ঘুমুচ্ছে, ঘুম ভাঙলে চলে আসবে। নোট লিখে এসেছি। আসতে পারবে একা একা? আসতে পারবে না মানে? কি যে বলো তুমি মা! ও কি আমাদের দেশের মেয়ে যে স্বামী ছাড়া এক পা ফেলতে পারবে না? তা তো ঠিকই। রাহেলা নাস্তার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। আলাউদ্দিনকে এখন অনেক সহজ ও স্বাভাবিক মনে হচ্ছে। রান্নাঘরে মার পাশে বসে অনেক গল্প করতে লাগলো। নাসরিন এবং মনসুর সাহেবও গল্পে যোগ দিলেন। তুই তো ওই দেশেই থেকে যাবি। হ্যাঁ, এই দেশে এসে কি করব বলো? এই দেশে থাকলে তো মরতে হবে না খেয়ে। অনেকেই তো আছে। কি রকম আছে তা তো দেখতেই পাচ্ছি। তাও ঠিক। নাসরিন সহজভাবে ভাইয়ার সঙ্গে অনেক গল্প করলো। এখন ভাইয়াকে খুব আপন লাগছে। কথা বলতে ভালো লাগছে। ভাইয়া, কাল ওইজা বোর্ড দিয়ে ভূত এনেছিলাম। তাই নাকি? হ্যাঁ, আপনা আপনি বোতাম এক ঘর থেকে অন্য ঘরে যায়। তুই নিশ্চয়ই ঠেলেছিস। অনেস্ট ভাইয়া, মোটেও ঠেলিনি। তুই না ঠেললে তোর সাবকনশাস মাইন্ড ঠেলেছে। আমি নিউজ উইক পত্রিকায় দেখেছিলাম পুরো ব্যাপারটাই আসলে সাবকনশাস মাইন্ডের। এমন সহজ স্বাভাবিকভাবে যে মানুষটা গল্প করলো সেও আবার ঠিক সন্ধ্যাবেলা একটা ঝগড়া বাঁধিয়ে বসলো। সাধারণ ঝগড়া না, কুৎসিত ঝগড়া। ব্যাপারটা এরকম, ক্লারা খাবার পানি চেয়েছে। নাসরিন গ্লাসে করে পানি দিয়েছে। এক চুমুক পানি খেয়ে ক্লারা বলল, থ্যাঙ্কস, খুব ভালো পানি। ক্লারা এখন কিছু কিছু বাংলা বলার চেষ্টা করে। আলাউদ্দিন বলল, ফোটানো পানি দিয়েছিস তো? বয়েলড ওয়াটার? না ভাইয়া, ট্যাপের পানি। কেন? তোদের কি আগে বলিনি আমি সবসময় বয়েলড পানি দিবি, পানি ফুটিয়ে বোতলে ভরে রাখবি? সামান্য কথাটা মনে থাকে না? বয়স যত বাড়ছে তোর বুদ্ধি দেখি তত কমছে। নাসরিনের মুখ কালো হয়ে গেল। মনসুর সাহেব মেয়েকে রক্ষা করার জন্য বললেন, একবার মাত্র খেয়েছে, কিছু হবে না, আমরা তো সব সময় খাচ্ছি। তোমাদের খাওয়া আর ক্লারার খাওয়া এক হলো? মাইক্রো অর্গানিজম খেয়ে 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 তোমরা ইমিউন হয়ে আছো। ও তো হয়নি। যা হবার হয়ে গেছে। এখন চিৎকার করে আর কি হবে? চিৎকার করছি নাকি? তোমাদের সঙ্গে দেখি সামান্য আর্গুমেন্ট করা যায় না? নাসরিন অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারল না। মুখের শাড়ির আঁচল গুজে দ্রুত বের হয়ে গেল। রাহেলা মৃদু সুরে বলল, দিল্লি তো মেয়েটাকে কাঁদিয়ে, অভিমানী মেয়ে, রাতে তো খাবেই না। আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, এত অল্পতেই যদি চোখে পানি এসে যায় তাহলে তো মুশকিল। একটা ভুল করলে আর ভুল ধরিয়ে দেওয়া যাবে না? ও ছেলে মানুষ। ছেলে মানুষ কি বলছো? 17-18 বছর কেউ কি ছেলে মানুষ থাকে? তোমাদের জন্য বড় হতে পারে না। তোমরা ছেলে মানুষ বানিয়ে রেখে দাও। আলাউদ্দিন রাতে খেলো না। বউকে নিয়ে নাকি নিরিবিলি কোথাও ডিনার করবে। নাসরিন সে রাতে ঘুমোতে গেল না খেয়ে। অনেকক্ষণ জেগে রইল, ঘুম এলো না। তার খুব কষ্ট হচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে। অনেক রাতে সে ওইজা বোর্ড নিয়ে বসলো। আজ আর দেরি হলো না। বোতামে হাত রাখা মাত্র বোতাম ঘুরতে লাগলো। আজ সে উত্তরগুলো শুধু হ্যাঁ বা না দিয়ে দিচ্ছে না, অক্ষরের উপর ঘুরে ঘুরে ছোট ছোট শব্দ তৈরি করছে। মজার মজার শব্দ। নাসরিন এই শব্দগুলিতে গুরুত্ব দিচ্ছে না, আবার গুরুত্ব দিচ্ছে। একবার ভাবছে এগুলো অবচেতন মনের ইচ্ছা, আরেকবার ভাবছে হতে হতে পারে, হয়তো সত্যি কেউ এসেছে। পৃথিবীতে রহস্যময় ব্যাপার তো হয়ই। কটা রহস্যের সমাধান আমরা জানি। কি যেন বলেছে শেক্সপিয়র, দেয়ার আর মেনি থিংস। আপনি কি এসেছেন? হ্যাঁ। কাল যিনি এসেছিলেন আজও কি তিনি এসেছেন? হ্যাঁ। আপনার নাম কি?
এক্স, কি অদ্ভুত নাম। আচ্ছা, আপনি কি জানেন আজ আমার মন কালকের চেয়েও খারাপ? জানি। কি করা যায় বলুন তো? আমি জানি না। আপনি কি জানেন আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে? জানি। ভাইয়া বলেছিল এই যে আপনি নানান কথা বলছেন এগুলো আসলে আমার মনের অবচেতন ইচ্ছার প্রতিফলন হতে পারে। ভাইয়াকে আমার দারুণ পছন্দ। আমি জানি। ওই পচা মেয়েটা সব নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় মেয়েটা ডাইনি। ও আশেপাশে থাকলে ভাইয়া অন্যরকম হয়ে যায়। তখন সবার সঙ্গে ঝগড়া করতে থাকে। জানি। কি করা যায় বলুন তো? মেয়েটাকে মেরে ফেলো। ছি, কি যে বলেন, মানুষ কি মেরে ফেলা যায় নাকি? হ্যাঁ যায়। কিভাবে? অনেকভাবে। আপনার কথাবার্তার কোনো ঠিক নেই। আপনি কি করে ভাবলেন আমি একটা মানুষকে মারতে পারি? সবাই পারে। আপনি পারেন? না। আপনি পারেন না কেন? আমি জানি না। মানুষ মারা যে মহাপাপ এটা কি আপনি জানেন? আমি জানি না। আপনি আসলে কিছুই জানেন না। হতে পারে। তাছাড়া আপনি আরেকটা জিনিস ভুলে যাচ্ছেন। ধরুন আমি ওই পচা মেয়েটাকে মেরে ফেললাম, তখন পুলিশ কি আমাকে ছেড়ে দেবে? আমাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। দেবে না? তা দিতে পারে। আর ভাইয়ার অবস্থাটা তখন চিন্তা করে দেখুন, কি রকম রাগ করবে সে। টাকা পয়সা দেয়া বন্ধ করে দেবে। আমরা তখন না খেয়ে মারা যাব। বাবার এক পয়সা রোজগার নেই। আমাদের ব্যাংকের টাকা পয়সা নেই। ভাইয়া প্রতি মাসে যে টাকা পাঠায় ওইটা দিয়ে আমরা চলি। ভাইয়া প্রতি মাসে কত টাকা পাঠায় বলুন তো? আমি জানি না। $100। $100 বাংলাদেশি কত টাকা হয় তা জানেন? না, বেশি না, ৩,৫০০। মা এবার ঠিক করে রেখেছে কি সরি মা এবার কি ঠিক করে রেখেছে জানেন? মা ঠিক করে রেখেছে ভাইয়াকে বলবে আরো কিছু বেশি টাকা পাঠাতে। $100 হচ্ছে না। জিনিসপত্রের যা দাম। আপনাদের তো আর কোনো কিছু কিনতে হয় না। আপনারা আছেন সুখে, তাই না? আমি জানি না। আচ্ছা, আপনার কি মনে হয় ভাইয়া টাকার পরিমাণ বাড়াবে? আমি জানি না। না বাড়ালে আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হবে। আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া টাকা বাড়াবে না। বিয়ে করেছে, খরচ বেড়েছে, তাই না? হতে পারে। টাকা না বাড়ালে কি হবে বলুন তো? আমার আরেক ভাই আছেন, জসিম ভাইয়া। চিটাগাঙে থাকেন। তার টাকা পয়সা ভালোই আছে, কিন্তু সে আমাদের এক পয়সাও দেয় না। আমরা যদি না খেয়ে মরেও যাই, সে ফিরে তাকায় না। কি করা যায় বলুন তো? ক্লারাকে মেরে ফেলা যাক। বারবার আপনি একই কথা বলছেন কেন? কেন? আপনার কাছে বুদ্ধি চাচ্ছি। ওকে মেরে ফেলা একমাত্র বুদ্ধি? যান, আপনার সাথে আর কথাই বলবো না। নাসরিন ওইজা বোর্ড বন্ধ করে ঘুমোতে গেল। আজ আর গত রাতের মতো চট করে ঘুম এলো না। একটু যেন ভয় ভয় করতে লাগলো। ওইজা বোর্ড টেবিলের উপর রাখা হয়েছে, তার কাছে একটা চেয়ার। নাসরিনের কেন যেন মনে হচ্ছে চেয়ারে মিস্টার এক্স বসে আছেন। বুড়ো ধরনের একজন মানুষ, যার গায়ে চুরুটের গন্ধ। ওই বুড়ো মানুষটার চোখে ছানি পড়া, গায়ে চামড়ার কোট। সে কোটও এক ধরনের ভ্যাপসা গন্ধ। নাসরিন কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার স্পষ্ট মনে হচ্ছে কেউ একজন আছে। নাসরিন ভয়ে ভয়ে বলল, আপনি কে আছেন? চেয়ার চড়ে উঠল। সত্যি নড়ল না আমার মনের ভুল? নাসরিন ক্ষীণ স্বরে বলল, আপনি দয়া করে বসে থাকবেন না, চলে যান। যখন আপনাকে দরকার হবে আমি ডাকবো। আবার চেয়ার নড়ল। নিশ্চয়ই মনের ভুল। নাসরিনের বড় ভয় লাগছে। জুন মাসের এই প্রচন্ড গরমের রাতে সে একটা চাদর দিয়ে সারা শরীর ঢেকে শুয়ে পড়ল। ঘুম এলো একবারে শেষ রাতে, তাও গাঢ় ঘুম না, আজে বাজে সব স্বপ্ন। একটা স্বপ্ন তো খুব ভয়ঙ্কর ছিল। তার শাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সে অনেক চেষ্টা করছে আগুন নেভাতে, পারছে না। যতই চেষ্টা করছে আগুন আরো ছড়িয়ে পড়ছে। একজন বুড়ো মতো লোক চুরুট হাতে পুরো ব্যাপারটা দেখছে, কিন্তু সে কিছুই করছে না। টাকার পরিমাণ বাড়ানোর দাবি রাহেলার অনেক ভনিতার পর করলেন। বলতে তার খুব লজ্জা লাগলেও কিছু উপায় ছিল না। আলাউদ্দিন তখন চা খাচ্ছিল। চায়ের কাপ নামিয়ে বিস্মিত গলায় বলল, টাকা বাড়াতে বলছো? হ্যাঁ। $100 তোমাদের হচ্ছে না? না। তোমরা কি পাগল টাগল হয়ে গেলে? আমেরিকায় কি আমি টাকার চাষ করছি? ট্রাক্টর দিয়ে জমি চষে টাকা বের করব? আমি কি টাকার চারা গাছ বুনে দিয়েছি? রাহেলা ক্ষীণ স্বরে বললেন, সংসার অচল। সংসার তো আমারটা আরো বেশি অচল। বিয়ে করেছি, নতুন সংসার, অ্যাপার্টমেন্ট নিয়েছি। একটা জিনিস নেই অ্যাপার্টমেন্টে।
ক্লারা অফিস করে তার একটা আলাদা গাড়ি দরকার। তোমাদের টাকা তো বাড়াতে পারবোই না, বরং কিছু কমিয়ে দেব বলে ভাবছি। আমাদের চলবে কিভাবে? জসিম ভাইয়াকে বলো, তারও তো কিছু দায়িত্ব আছে। সে তো গায়ে ফু দিয়ে ঘুরছে। রাহেলা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আলাউদ্দিন বিরক্ত স্বরে বলল, এরকম ঘ্যান ঘ্যান করো না তো। এরকম ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাসও ফেলবে না মা। নিঃশ্বাস ফেলে সমস্যার সমাধান হয় না। নাসরিন ওইজা বোর্ড নিয়ে বসেছে। রাত প্রায় 2টো। আজ অন্য দিনের মতো গরম নয়। সন্ধ্যাবেলা তুমুল বর্ষা হয়েছে। আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে। আবারও হয়তো বৃষ্টি হবে। বৃষ্টির ছাট আসছে বলে জানালা বন্ধ। আপনি কি আছেন? হ্যাঁ। আমাদের কি বিপদ হয়েছে শুনেছেন? না। ভাইয়া টাকা পয়সা বেশি তো পাঠাবেনই না, বরং আরো কমিয়ে দিয়েছেন। ও আচ্ছা, কি করবো আমরা বলুন তো? মেয়েটাকে মেরে ফেলো। এটা ছাড়া বুঝি আপনার মাথায় আর কোনো বুদ্ধি নেই? না, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। আপনার সঙ্গে আমার কথা বলতেই ইচ্ছে করছে না। শুনে দুঃখিত হলাম। আচ্ছা, ওই দিন আপনি আমাকে ভয় দেখালেন কেন? আপনি কি চেয়ারটায় বসেছিলেন? আমার মনে হয় আপনি এখনো চেয়ারটায় বসে আছেন। ক্লারাকে আগুনে পুড়িয়ে মারলে কেমন হয়? আপনি আজে বাজে কথা বলবেন না তো। আচ্ছা বলুন তো, ওই দিন কি আপনি চেয়ারে বসেছিলেন? তুমি একটু সাহায্য করলেই হয়। কি সাহায্য? যখন আগুন জ্বলবে তখন এই ঘরের দরজা তুমি বাইরে থেকে বন্ধ করে দেবে। আপনার কথাবার্তার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আগুন লাগার পর মেয়েটা যাতে বেরোতে না পারে। কি বলছেন আপনি? আগুন লাগার পর সে ছুটে বের হতে চাইবে, তখন তাকে শুধু আটকানো, অল্প কিছুক্ষণ আটকে রাখা। চুপ করুন তো। ভালো বুদ্ধি দিচ্ছি, আপনার বুদ্ধি চাই না। তুমি আমার বন্ধু। না, আমি আপনার বন্ধু নই। আজ রাতে নাসরিন এক পলকের জন্য চোখ এক করতে পারল না। মনে মনে ঠিক করে ফেললো, ওই যা বোর্ডটা ভোর হতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। কি সর্বনাশের কথা! বোতামটা কেমন অদ্ভুত কথা বলছে। আগামীকাল রাত 2টার ফ্লাইটে আলাউদ্দিন চলে যাবে। শেষ রাতটা এ বাড়িতে থাকবার জন্য এসেছে। দীর্ঘদিন হোটেলে থাকায় তাকে বেশ লজ্জিত মনে হচ্ছে। আজ রাতটা থাকতে তেমন কোনো কষ্ট হবে না। বর্ষা শুরু হয়ে গেছে। আবহাওয়া অসহনীয় নয়। ঝুম বৃষ্টি হচ্ছে। আলাউদ্দিন বসার ঘরে সবার সঙ্গে গল্প করছে। গল্প বেশ জমে উঠেছে। প্রথম দিকে আমেরিকায় সে কি সব বিপদে পড়েছিল তার গল্প। প্রতিটি গল্পই আগে অনেকবার করে শোনা, তবু সবাই খুব আগ্রহ নিয়ে শুনছে। ঘরে ইলেকট্রিসিটি নেই। বিকেলে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিসিটি চলে গেছে, এখনো আসেনি। আজ রাতে আর আসবে বলে মনে হয় না। ঝড় বৃষ্টি এখনো হচ্ছে। বাতাসের শো শো শব্দ, বৃষ্টির ঝমঝমানি, দমকা হাওয়ার ঝাপটা। চমৎকার পরিবেশ। একটি মাত্র হারিকেন, সেটা বসার ঘরে। হারিকেন ঘিরে সবাই বসে আছে। ক্লারা তাদের গল্পে কোনো মজা পাচ্ছিল না। ঘন ঘন হাই তুলছিল। মাঝরাতে সে ঘুমুতে গেল। নাসরিন তার ঘরে মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়ে এলো। দুর্ঘটনা ঘটল তারও মিনিট 10 পরে। গল্প তখন খুব জমে উঠেছে। শুরু হয়েছে ভূতের গল্প। রাহেলা ছোটবেলায় নিশির ডাক শুনে ঘর থেকে বের হয়ে পড়েছিলেন, সেই গল্প হচ্ছে। গা ছমছমানো পরিবেশ। ঠিক তখন তীক্ষ্ণ গলায় নাসরিন বলল, ঘর এত আলো হয়ে আছে কেন ভাইয়া? তার কথা শেষ হওয়ার আগেই শোনা গেল গোঙানি ও চিৎকার। দরজায় ধাক্কা দিচ্ছে এবং ক্লারা চেঁচাচ্ছে, ওহ গড, ওহ গড! সবাই ছুটে গেল শোবার ঘরের দিকে। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। দুর্ঘটনা তো বটেই, দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। বাতাসে মোমবাতি কাত হয়ে পড়ে গিয়েছিল নেটের মশারিতে। সেখান থেকে ক্লারার নাইট গাউনে সিনথেটিক কাপড় মুহূর্তের মধ্যে জ্বলে উঠল। খুব সহজ ব্যাখ্যা। শুধু একটি ব্যাপার ব্যাখ্যা করা যাচ্ছে না, ক্লারার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কেউ একজন বাইরে থেকে শেকল তুলে দিয়েছিল। আগুন লেগে যাবার পর ক্লারা প্রাণপণ চেষ্টা করেছে ঘর থেকে বেরোতে পারেনি। চিৎকার করে দরজা খুলতে বলেছে। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সঙ্গে তার চিৎকার কেউ শোনেনি। ব্যাকুল হয়ে শেষ পর্যন্ত সে ঈশ্বরকে ডাকছিল। ঈশ্বর মানুষকে কাতর আহ্বানে সাধারণত বিচলিত হন না। এখন পড়ব সে। আমার ছোট মেয়ের গলায় মাছের কাঁটা ফুটেছিল। মাছের কাঁটা যে এমন যন্ত্রণাদায়ক ব্যাপার তা জানা ছিল না। বেচারি ক্রমাগত কাঁদছে। কিছুক্ষণ পর পর বমি করছে।
হেঁচকি উঠছে, চোখ মুখ ফুলে একাকার। আমি দিশেহারা হয়ে গেলাম। অনেক ধরনের লৌকিক চিকিৎসা করানো হলো। শুকনো ভাতের দলা গেলানো, মধু খাওয়ানো, গলায় সেক। এক পর্যায়ে আমাদের কাজের মেয়েটি বলল, একটা বিড়াল এনে তার পায়ে ধরলে কাটা চলে যাবে। গ্রাম দেশে নাকি এইভাবে গলার কাটা দূর করা হয়। বিপদে মানুষের মাথা ঠিক থাকে না। হাতের কাছে বিড়াল থাকলে হয়তোবা বিড়াল চিকিৎসাও করাতাম। ডাক্তারের কথা একবারও মনে হয়নি, কারণ মনে হলেও লাভ হতো না। 48 ঘন্টার হরতাল চলছে। ঢাকা শহর অচল। পুলিশের সঙ্গে জনতার কিছু কিছু খণ্ড সংঘর্ষ হচ্ছে বলেও খবর আসছে। 2টি পেট্রোল পাম্পে নাকি আগুন লাগানো হয়েছে। কয়েকজন মারাও গেছে। শহর ভর্তি গুজব। শোনা যাচ্ছে এরশাদ সরকারের পতন হয়েছে। তিনি তার প্রিয় গলফ সেট বিক্রি করে দিয়েছেন। একটা হেলিকপ্টার নাকি বঙ্গভবনের রেডি অবস্থায় আছে। এই অবস্থায় মেয়েকে কোলে নিয়ে রাস্তায় নামলাম। মেয়ে একটু পর পর কান্না থামিয়ে জিজ্ঞেস করছে, বাবা আমি কি মারা যাচ্ছি? 7 বছরের মেয়ে এই জাতীয় প্রশ্ন করলে বুক ভেঙে যায়। আমার নিজেরও চোখে পানি এসে গেল। যখন প্রয়োজন থাকে না তখন মোড়ে মোড়ে ফার্মেসি দেখা যায়। সেই সব ফার্মেসিতে গম্ভীর মুখে ডাক্তার বসে থাকেন। আজ কাউকেই দেখা যাচ্ছে না। কোনো ফার্মেসি খোলা নেই। 2জন ডাক্তারের বাসায় গেলাম। একজন বাসায় ছিলেন না, অন্যজন মেয়েকে না দেখেই বললেন মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে নিয়ে যেতাম, তবু কেন জানি সাইনবোর্ড দেখে দেখে তৃতীয় একজন ডাক্তার খুঁজে বের করলাম। ইনি 3 তলায় থাকেন। সাইনবোর্ডে লেখা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। গলায় কাটা ফোঁটা নিশ্চয়ই স্ত্রী রোগ নয়, তবুও গেলাম, যদি সে কিছু করতে পারে। ডাক্তারের নাম হাসনা বানু। ছোটখাটো মানুষ, বয়স 40-এর কাছাকাছি। ভদ্রমহিলার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল। একদল মানুষ আছে যাদের দেখলে আপনজন মনে হয়। প্রথম দর্শনেই তাকে এরকমটা মনে হলো। তিনি আমার মেয়েকে চেয়ারে বসিয়ে হাঁ করালেন। গলায় টর্চের আলো ফেলে চিমটা দিয়ে মুহূর্তের মধ্যে 1 ইঞ্চি লম্বা একটা কাঁটা বের করে ফেললেন। অতি কোমল গলায় বললেন, মামনি ব্যথা পেয়েছো? আমার মেয়ে চুপ করে রইল। সে বোধহয় তখনও ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না। ডাক্তার হাসনা বানু বললেন, কি মেয়ে আমার সঙ্গে কথা বলবে না? আমার মেয়ে হেসে ফেলল। এখন বলো তুমি কি খাবে? আইসক্রিম খাবে? দে একটু আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম থাকলে খাবো। আমার কেন জানি মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আছে। ভদ্রমহিলার প্রতি গভীর কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। আমি তাকে চিকিৎসা করার জন্য কিছু টাকা দিতে গেলাম। তিনি শান্ত গলায় বললেন, ডাক্তারি যখন করি তখন চিকিৎসার টাকা তো নেবই, কিন্তু তাই বলে বাচ্চা একটা মেয়ের গলায় কাঁটা বের করে দেওয়ার জন্য ফি দাবি করব, এটা কি করে ভাবলেন? কাঁটাটা বের করার পর আপনার মেয়ের হাসি নিশ্চয়ই আপনি দেখেছেন। এই হাসির দাম লক্ষ টাকা, তাই না? মিসেস হাসনা বেগমের সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র। পরিচয় দীর্ঘস্থায়ী হয়নি। তিনি নিউক্লিয়ার মেডিসিনে গবেষণার একটি বৃত্তি নিয়ে আমেরিকা যান। আমেরিকায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন যে গল্পটি বলবো সেটা তার কাছ থেকে শোনা। যেভাবে শুনেছি অবিকল সেভাবে গল্পটি বলার চেষ্টা করছি। মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরোবার পর আমি একটি ক্লিনিকে চাকরি নেই। এখন যেমন চারিদিকে ক্লিনিকের ছড়াছড়ি, তখন তেমন ছিল না। অল্প কয়েকটা ক্লিনিক ছিল, সবই মাতৃসদন। আমি যে ক্লিনিকে চাকরি নেই সেটা সেই সময় খুব নামী ক্লিনিক। ধনী পরিবারের মারাই শুধু আসতেন। সুযোগ সুবিধা ভালো ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ক্লিনিক। সর্বসাকুল্যে 15টি বেড ছিল। 10টি এ ক্যাটাগরি, 5টি বি ক্যাটাগরি। এই ক্যাটাগরির ঘরগুলিতে এয়ার কুলার বসানো ছিল। আমরা ডাক্তার ছিলাম 3 জন। প্রধান ডাক্তার মেডিকেল কলেজের একজন অধ্যাপক, আমি এবং নাসিমা আমার 2 জন সদ্য পাশ করা কলেজের একজন ডাক্তার। অবশ্যই সব কাজ আমরা 2 জনই দেখতাম। যেহেতু ছোট ক্লিনিক, আমাদের তেমন কোনো অসুবিধা হতো না। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমাদের ক্লিনিকে 18-19 বছর বয়সী একটি মেয়ে ভর্তি হলো। প্রথম মা হতে যাচ্ছে। ভয়ে অস্থির। আমি মাধ্যমিক পরীক্ষা করে দেখলাম এখনো অনেক দেরি। এক একটা
কনট্রাকশনের ভেতর অনেক গ্যাপ বেশি। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ভয়ের কিছু নেই। মেয়েটি করুণ গলায় বলল, তুমি তো বাচ্চা মেয়ে, তুমি পারবে, তুমি জানো সবকিছু। আমি হেসে ফেললাম। হাসতে হাসতে বললাম, আমি বাচ্চা নই, তাছাড়া আমি একজন খুব ভালো ডাক্তার, আপনার কোনো ভয় নেই। আমি ছাড়াও এখানে একজন আছেন, একজন প্রফেসর আছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাকে দেখবেন। রুগিনী বললেন, ভাই তোমাকে তুমি করে বলছি, রাগ করিনি তো? না, আমার এমন বদভ্যাস আছে, যাকে পছন্দ হয় তাকে তুমি করে বলে ফেলি। আমি কাগজপত্র ঠিকঠাক করবার জন্য ভদ্রমহিলার স্বামীকে নিয়ে অফিসে চলে এলাম। দেখা গেল খুব ক্ষমতাবান পরিবারের বউ, 7-8টা গাড়ি দাঁড়িয়ে আছে। হোমরা চোমরা ধরনের কিছু মানুষ বিরক্ত মুখে হাঁটাহাঁটি করছে। একজন অতি বিরক্ত গলায় বলল, আপনাদের ব্যবস্থা তো মোটেই ভালো না। ইমার্জেন্সি হলে পেশেন্টকে আপনারা কি করবেন? এখানে কি অপারেট করার কোনো ব্যবস্থা আছে? জি আছে। আপনাদের নিজস্ব জেনারেটর আছে? ধরুন হঠাৎ যদি ইলেকট্রিসিটি চলে যায়, তখন কি করবেন? মোমবাতি জ্বালিয়ে নিশ্চয়ই অপারেশন হবে না। লোকগুলো আমাদের বিরক্ত করে মারলো। দাড়িওয়ালা এক ভদ্রলোক বললেন, আপনাদের এখান থেকে আমরা বেশ কিছু টেলিফোন করব, দয়া করে বিরক্ত হবেন না, সব পেমেন্ট করা, মানি উইল নট বি এ প্রবলেম। রুগিনী ভর্তি হয়েছেন বিকালে। রাত 9টা বাজার আগে স্রোতের মতো মানুষ আসতে লাগলো। অনেকের হাতে ফুলের গুচ্ছ, অনেকের হাতে উপহারের প্যাকেট। বিশ্রী অবস্থা। আমি সহজে ধৈর্যহারা হই না, আমারও শেষ পর্যন্ত মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, আপনারা কি শুরু করেছেন? এটা একটা বাজার বানিয়ে ফেলেছেন। দয়া করে ভিড় পাতলা করুন, একজন শুধু থাকুন, ডেলিভারি হোক তখন আসবেন। আমার কথা একজন ভদ্রমহিলা, সম্ভব মেয়েটির শাশুড়ি হবেন, চোখ মুখ লাল করে বললেন, আপনি কি জানেন এই মেয়ে কোন বাড়ির বউ? আমি বললাম, আমি জানি না, আমি জানতেও চাই না। সে আমার পেশেন্ট, শুধু এইটুকু জানি। আর 10টা পেশেন্টকে আমি যেভাবে দেখি তাকেও এভাবেই দেখব। আর 10টা বউ এবং আমাদের ঘরের বউ এক হলো? আমার কাছে এক। জানো আমি এই মুহূর্তে তোমার চাকরি খেতে পারি? আমি শীতল গলায় বললাম, আপনি আমার চাকরি খেতে পারেন না। চিকিৎসক হিসেবে আমার কোনো ব্যর্থতা পাওয়া গেলে তবেই চাকরি যেতে পারে, তার আগে নয়। আপনি শুধু শুধু চেঁচামেচি করছেন। ভদ্রমহিলা রেগে গিয়ে স্কাউন্ড্রেল, লোফার এসব বলতে লাগলেন। একজন ভদ্রমহিলা এমন কুৎসিত ভাষায় কথা বলতে পারেন তা আমার জানা ছিল না। বিরাট হইচই বেঁধে গেল। আমাদের প্রফেসর এলেন। ভেবেছিলাম তিনি আমার পক্ষে কথা বলবেন, তা বললেন না। আমার উপর অসম্ভব রেগে গেলেন। আমাকে অবাক করে দিয়ে সবার সামনে উঁচু গলায় বললেন, হাসনা, তোমার এখানে চাকরি করতে হবে না, ইউ ক্যান লিভ। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমার প্রফেসর জানেন কত আগ্রহ, কত যত্ন নিয়ে আমি এখানে কাজ করি, অথচ আমি রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। সহজে আমার চোখে পানি আসে না, কিন্তু রিক্সায় ফেরবার পর খুব কাঁদলাম। তখন বয়স অল্প, মন ছিল খুব স্পর্শকাতর। রাত 11টায় প্রফেসর আমাকে নিতে এলেন। করুণ গলায় বললেন, হাসনা, খুব কেলেঙ্কারি হয়ে গেছে। তুমি চলে আসার পর ক্লিনিকের কেউ কোনো কাজ করছে না। অসহযোগ আন্দোলন এরকম যে দাঁড়াবে কল্পনাও করিনি। এখন তুমি চলো। আমি বললাম, স্যার, আমার যাবার প্রশ্নই ওঠে না। আপনি রোগীর আত্মীয়দের সামনে তাকে অন্য কোনো ক্লিনিকে নিয়ে যেতে বলুন। বলেছিলাম পেশেন্ট যাবে না, সে এখানেই থাকবে। এখানেই থাকবে? হ্যাঁ, এখানেই থাকবে। এবং সে বলে দিয়েছে ডেলিভারির সময় তুমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি থাকতে পারবে না। এখন তুমি যদি না যাও আমার খুব মুশকিল হবে, আমি খুব বিপদে পড়ব। তুমি তো বাইরের জগতের কোনো খোঁজ খবর রাখো না। যদি রাখতে তাহলে বুঝতে এই মেয়ে কোন পরিবারের মেয়ে। বাংলাদেশের মতো দেশে এরা যা ইচ্ছা করতে পারে। তুমি চলো। স্যার, আমি যাব না, ওরা যা ইচ্ছে করুক। হাসনা, অন্য সবকিছু বাদ দাও, তুমি পেশেন্টের দিকে তাকাও, যে তোমার উপর নির্ভর করে আছে। আমার উপর তোমার রাগটা বড় না পেশেন্টের প্রতি তোমার দায়িত্ব বড়? আমি শালগায় দিয়ে বের হলাম। ক্লিনিকে তখন অবস্থার পরিবর্তন হয়েছে। ওয়েটিং রুমে শুধু 3 জন বসে আছেন। রুগিনীর কাছে দুজন। একজন রুগিনীর শাশুড়ি, তিনি আমাকে দেখে শীতল গলায় বললেন, রাগের মাথায় কি সব বলেছি কিছু মনে রেখো না মা, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না।
আমি বললাম, আমি কোনো কিছুই মনে রাখিনি। বৌমা তখন থেকে বলছিল, সে তোমায় যেন কি বলতে চায়, তুমি ওর কথাটা শোনো, ও খুব ভয় পেয়েছে। আমি মেয়েটির পাশে এসে দাঁড়ালাম। মেয়েটি ক্ষীণ স্বরে বলল, আপনারা ঘর থেকে যান মা, আমি ওর সঙ্গে একা কথা বলবো, আর কেউ যেন না থাকে। ভদ্রমহিলা দুজন নিতান্ত অনিচ্ছার সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। মেয়েটা বলল, ভাই তুমি দরজাটা বন্ধ করে দাও। তার কি দরকার আছে? আছে, তুমি লক করো। তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা। দরজা বন্ধ করে তুমি আমার পাশে এসে বসো। আমি তাই করলাম। কনট্রাকশনের সময় কমে এসেছে। ব্যথার ধকল সামলাতে মেয়েটির খুব কষ্ট হচ্ছে। তার গলার স্বর পাল্টে গেছে। মনে হচ্ছে সে অনেক দূর থেকে কথা বলছে। আমার হাত ধরে বলল, ভাই তোমার কি রাগ কমেছে? হ্যাঁ, কমেছে। তুমি আমার গায়ে হাত দিয়ে বলো তো যে তোমার রাগ কমেছে। আমি তার কপালে হাত রেখে বললাম, আমার রাগ কমেছে। আমি তোমাকে তুমি করে বলছি বলে রাগ করছো না তো? তুমি নিশ্চয়ই বয়সে আমার বড়। আমি মোটেই রাগ করিনি। আমি সবকিছুতেই তুমি তুমি বলি না। যাদের খুব আপন প্রিয় মনে হয় তাদেরকেই শুধু তুমি বলি। তোমাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছে। তুমিও কিন্তু আমাকে তুমি করে বলবে। কথা বলতে তোমার কষ্ট হচ্ছে, তুমি বরং চুপ করে থাকো। বড় বড় করে নিঃশ্বাস নাও। আমার মনে হয় তোমার প্লাসেন্টা ভাঙতে শুরু করেছে। আর কত দেরি? এখনো দেরি আছে। রাত ৩টার আগে কিছু হবে না। রাত ৩টা পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে। এখন কটা বাজে? 12টা 21। মনে হচ্ছে ঘড়ি চলছেই না। আমি উঠে দাঁড়ালাম। কিছু রুটিন কাজ আছে, এগুলো সারতে হবে। নর্মাল ডেলিভারি হবে, বাচ্চার পজিশন ঠিক আছে। তবুও ইমার্জেন্সির জন্য তৈরি থাকা ভালো। মেয়েটি বলল, যে জন্য তোমাকে বসিয়েছিলাম তা এখনো বলিনি। তুমি বসো। উঠে দাঁড়ালে কেন? আসল কথা তো বলিনি। আমি বসলাম। মেয়েটি ফিস ফিস করে বলল, ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। আমি চমকে উঠলাম। এসব কি বলছে? প্রচন্ড যন্ত্রণায় আবল তাবল বকছে না তো? আমি জানি ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। কারা? আমার শ্বশুর বাড়ির লোকরা। ডাক্তার, নার্স সবাইকে ওরা টাকা দিয়ে কিনে ফেলেছে। তোমাকেও কিনবে, তারপর বাচ্চাটাকে মারবে। তুমি এসব কি বলছো? যা সত্যি আমি তাই বলছি। ওরা বাচ্চাটাকে মারবে কেন? মেয়েটি জবাব দিল না। ব্যথার প্রবল ঝাপটা সামলাবার চেষ্টা করলো। আমি তাকে সময় দিলাম। আমার মনে হলো মেয়েটা সম্ভবত পুরোপুরি সুস্থ নয়। হয়তো কিছু অস্বাভাবিকতা তার মধ্যে আছে। তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? না, যা সত্যি আমি তাই বললাম। তুমি জানলে কি করে ওরা বাচ্চাটাকে মেরে ফেলতে চায়? আমাকে বলেছে। কে বলেছে? আমার বাচ্চাটা আমাকে বলেছে। আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটার মাথা খারাপ। সম্ভবত সে পারিবারিক জীবনে খুব অসুখী। শ্বশুর বাড়ির কাউকে তার পছন্দ না। সবাইকে সে শত্রুপক্ষ ধরে নিয়েছে। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমার কথা এক বর্ণ বিশ্বাস করনি, তাই না? তুমি ঠিকই ধরেছ। বিশ্বাস করার কথা না। তোমার বাচ্চা তোমাকে কি করে বলবে? ও আমাকে স্বপ্নে বলেছে। একবার না, অসংখ্যবার বলেছে। স্বপ্নে বলেছে? হ্যাঁ, স্বপ্নে। গতকাল শেষ রাতেও স্বপ্নে দেখেছি। কি দেখেছ? দেখলাম আমার বাচ্চাটা আমাকে বলছে, মা সবাই মিলে আমাকে মেরে ফেলবে, সবাই যুক্তি করে আমাকে মারবে। মা আমি কি করি? বলতে বলতে মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো। আমি তাকে বললাম, প্রথমবার যেসব মেয়ে কনসিভ করে তাদের সবার মধ্যেই প্রায় এই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তারা মারা যাচ্ছে, মৃত বাচ্চা হচ্ছে, এইসব। এর কোনো মানে নেই। মেয়েরা সবসময় খুব আতঙ্কগ্রস্ত থাকে বলে এরকম স্বপ্ন দেখে। আমি জানি আমি যা স্বপ্নে দেখেছি তাই হবে। আমার স্বপ্ন অন্য মেয়েদের স্বপ্নের মতো নয়। সবাই যুক্তি করে আমার ছেলেটাকে মারবে। আমি হাসতে হাসতে বললাম, তোমার কোলে যখন ফুটফুটে একটা বাচ্চা দিয়ে দেব, তখন তুমি বুঝবে যে কত বড় মিথ্যা সন্দেহ তোমার মধ্যে ছিল। মেয়েটার চোখ চিকচিক করতে লাগলো। সে গাঢ় স্বরে বলল, তুমি সত্যি তাই করবে? অবশ্যই। তাহলে তুমি প্রতিজ্ঞা করো, কোরআন শরীফ ছুঁয়ে বলো তুমি বাচ্চাটাকে মারবে না। ওরা যখন মারতে চাইবে তুমি মারতে দেবে না, তুমি ফেরাবে। একটা শিশুকে আমি খুন করতে দেব, এটা তুমি কি বলছো? তুমি কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞার কোনো দরকার নেই। দরকার থাকুক বা না থাকুক, তুমি প্রতিজ্ঞা করো। এখানে কোরআন শরীফ কোথায় পাবো? আমার সঙ্গে আছে, ওই কালো ব্যাগটার ভেতরে। আমি নিয়ে এসেছি। রোগী শান্ত করবার জন্যই প্রতিজ্ঞা করতে হলো।
হলো, রোগী শান্ত হলো না। তার অস্থিরতা আরো বেড়ে গেল। সে চাপা গলায় বলল, আমি জানি তুমি প্রতিজ্ঞা রাখতে পারবে না। যদি না রাখো তাহলে আমার অভিশাপ লাগবে। আমি তোমাকে একটা কঠিন অভিশাপ দিচ্ছি। মেয়েটি সত্যি সত্যি একটা কঠিন অভিশাপ দিয়ে বসলো। মেয়েটার মাথা যে ঠিক নেই, সে যে অসুস্থ একটি মেয়ে, তার আরেকটা প্রমাণ পেয়ে গেলাম। তবে তার এই অসুস্থতা, এই মানসিক যন্ত্রণা দীর্ঘস্থায়ী হবে না। একটি হাসি খুশি শিশু তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। রাত 2টায় বাইরের দুজন পুরুষ ডাক্তার এলেন। ডেলিভারির সময় এরা থাকবেন। এদের মধ্যে একজন আমার পরিচিত ডাক্তার সেন, বড় ডাক্তার এবং ভালো ডাক্তার। আমাদের রুগিনী নতুন ডাক্তার দুজনকে দেখে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। আমার হাত ধরে ফিসফিস করে বলল, এরা কারা? এরা আমার বাচ্চাকে খুন করবে। আমি বললাম, তুমি নিশ্চিত থাকো, আমি সারাক্ষণ এখানে থাকবো, 1 সেকেন্ডের জন্য নড়বো না। তাছাড়া ডাক্তার সেনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তার মতো ডাক্তার কম আছে। মনে থাকে যেন তুমি প্রতিজ্ঞা করেছো। আমার মনে আছে। প্রতিজ্ঞা ভাঙলে আমার অভিশাপ লাগবে। আমার মনে আছে। তার কিছুক্ষণ পরই ভদ্রমহিলার স্বামী আমাকে ডেকে নিয়ে গেলেন। খুবই অল্প বয়স্ক একজন যুবক। তাকে দেখে বেশ ভদ্র ও বিনয়ী মনে হলো। তবে যে কোনো কারণেই হোক, তাকে বেশ ভীত বলে মনে হচ্ছে। ভদ্রলোক নরম স্বরে বলল, আপা, আমার স্ত্রী সম্ভবত আপনাকে কিছু বলেছে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও এসব কেন বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের বাচ্চাটা সংসারে প্রথম সন্তান। আমি আমাদের পরিবারের বড় ছেলে, অথচ ওর ধারণা। আমি ভদ্রলোককে আশ্বস্ত করবার জন্য বললাম, আপনি এসব নিয়ে মোটেই মাথা ঘামাবেন না। সব ঠিকঠাক আছে তো আপা? সব ঠিক আছে। সিজারিয়ান লাগবে না? না, নর্মাল ডেলিভারি হবে। তাছাড়া ডক্টর সেন এসেছেন। উনি খুবই বড় ডাক্তার এবং হাইলি স্কিল্ড। তাহলে আপনি বলছেন সব ঠিকঠাক হবে? হ্যাঁ। রাত 3টার পর থেকে দেখা গেল সব কেমন ব্যাঠিক চলছে। বাচ্চা নেমে এসেছে বার্থ চ্যানেলের মুখে। এই সময় ডক্টর সেন বললেন, বাচ্চার পজিশন তো ঠিক নেই, মাথা উপরের দিকে। এতক্ষণ তোমরা কি মনিটর করেছো? আমিও দেখলাম তাই। এরকম হওয়ার কথা নয়। কিছুক্ষণ আগে সব পরীক্ষা করা হয়েছে। আমরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। প্রচুর রক্তক্ষরণ হতে লাগলো। এই সময় এত রক্তপাতের কোনো কারণই নেই। টকটকে লাল রঙের রক্ত যা ধমনী থেকে আসছে। সমস্যাটা কোথায়? ব্লাড ক্রস ম্যাচিং করা ছিল, রক্ত দেওয়া শুরু হলো, কিন্তু এটা সমস্যার কোনো সমাধান নয়। মনে হলো রোগিনী বাইরের রক্ত ঠিক গ্রহণ করতে পারছে না। ডক্টর সেন গম্ভীর গলায় বললেন, সামথিং ইজ ভেরি রং। আমাদের সবার গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ডাক্তার এসব কি বলছেন? কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় সমস্যা দেখা দিল। হঠাৎ করে কন্ট্রাকশন বন্ধ হয়ে গেল। অথচ এই সময় কন্ট্রাকশন সবচেয়ে বেশি প্রয়োজন। শিশুটি কি বার্থ ক্যানালে মারা গেছে? রোগিনী ফিসফিস করে বলল, আমার ঘুম পাচ্ছে। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। ডক্টর সেন ফোর্সেপ ডেলিভারির প্রস্তুতি নিলেন, আর ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গেল। আজকাল বাতি চলে গেলেই ইমার্জেন্সি বাতি জ্বলে ওঠে। তখনকার অবস্থাটা ছিল না। তবে আমাদের কাছে টর্চ, হ্যাজাক, মোমবাতি সবসময় থাকে। সমস্যার সময় ইলেকট্রিসিটি চলে যাওয়া নতুন ঘটনা নয়। কাজের প্রস্তুতি থাকবে। দ্রুত হ্যাজাক চালানো হলো। প্রায় 45 মিনিট পরিশ্রমের পর ডক্টর সেন ডেলিভারি করালেন। যে জিনিসটি বেরিয়ে এলো, আমরা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইলাম। কুৎসিত কদাকার একটা কিছু, যার দিকে তাকানো যায় না। আর এ যাই হোক, মানব শিশু নয়। চেনা জানা পৃথিবীর সঙ্গে তার কোনো যোগ নেই। ঘন কৃষ্ণবর্ণের একতলা মাংসপিণ্ড। এর থেকে হাতির সুরের মতো 8-10টি সুর বেরিয়ে এসেছে। সুরগুলি বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। তালে তালে মাংসপিণ্ডটি বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। মানব শিশুর সঙ্গে এর একটি মাত্র মিল, এই জিনিসটি দুটি বড় বড় চোখ আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারিদিকের পৃথিবীকে। ছোট দুটি চোখ সুন্দর, কাজল টানা। ডক্টর সেন হতভম্ব গলায় বলল, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ফোর্সেপ দিয়ে ধরা জন্তুটিকে তিনি মাটিতে ফেলে দিলেন। মেঝেতে সে কিলবিল করতে লাগলো। মনে হচ্ছে শুলগুলিকে পায়ের মতো ব্যবহার করে এগুতে চাচ্ছে সে।
আমার সঙ্গে সহকর্মী হঠাৎ হঠাৎ পেটে হাত দিয়ে বমি করতে শুরু করলেন। আমার পরম সৌভাগ্য যে রোগিণীর জ্ঞান নেই। জ্ঞান থাকলে এই ভয়াবহ দৃশ্য তাকে দেখতে হতো। ডক্টর সেন বললেন, কিল ইট, এক্ষুনি এটাকে মেরে ফেলা দরকার। জন্তুটি কি মানুষের মতো কথা বুঝতে পারে? ডক্টর সেনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র ও তীক্ষ্ণ শব্দ বেরিয়ে এলো, অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, যা মানুষের স্নায়ুকে প্রচন্ড ঝাঁকিয়ে দেয়। ডক্টর সেন বলছেন, অপেক্ষা করছো কেন? কিল ইট। জন্তুটি এগোতে শুরু করেছে। শোলগুলি বড় হচ্ছে, ছোট হচ্ছে, আর সে এগোচ্ছে তার মার দিকে। আমরা দেখছি সে মেঝে বেয়ে বেয়ে তার মার খাটের দিকে যাচ্ছে। খাট বেয়ে বেয়ে উপরে উঠছে, আশ্রয় খুঁজছে মার কাছে। যেন সে জেনে গেছে এই অকরুণ পৃথিবীতে একজনের শুধু তাকে পরিত্যাগ করবে না। ডক্টর সেন বললেন, আপনারা অপেক্ষা করছেন কেন? কিল ইট। আবার আগের মতো শব্দ হলো। জন্তুটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টর সেনের দিকে। তার চোখ দুটি মানুষের চোখ। সেই চোখের ভাষা আমরা জানি। সেই চোখ করুণা এবং দয়া ভিক্ষা করছে, কিন্তু করুণা সে আমাদের কাছ থেকে পাবে না। আমরা মানুষ, আমরা আমাদের মাঝে তাকে গ্রহণ করব না। এই ভয়ঙ্কর, অসুন্দর ও কুৎসিতকে আমরা আশ্রয় দেব না। সে পশু হয়ে এলে ভিন্ন কথা ছিল। সে পশু হয়ে আসেনি, মানুষের সিঁড়ি বেয়ে এসেছে। ডক্টর সেন বললেন, এই জন্তুটিকে যে মেরে ফেলতে হবে এ বিষয়ে কি আপনাদের কারো মনে কোনো দ্বিধা আছে? আমরা সবাই বললাম, না, আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই। ডক্টর সেন বললেন, আপনারা কি মনে করেন এই জন্তুটি হত্যার আগে তার আত্মীয় স্বজনদের মত নেওয়া উচিত? আমরা বললাম, না, তাও আমরা মনে করি না। যে লোহার দণ্ডটি থেকে স্যালাইন ওয়াটারের ব্যাগ ঝুলছিল, আমি তা খুলে হাতে নিলাম। জন্তুটি এখন তাকিয়ে আছে আমার দিকে। কি সুন্দর বড় বড় শান্ত চোখ! কি আছে ওই চোখে? ঘৃণা, দুঃখ, হতাশা? কি আছে? জন্তুটি খাটের পা বেয়ে অর্ধেক উঠে গিয়েছিল, সেখানেই সে থেকে গেল। বোধহয় বুঝতে পেরেছে আর উঠে লাভ নেই। প্রথম আঘাতটি করলাম আমি। সে অবিকল মানুষের মতো গলায় ডাকলো, মা। তার মা ডাকে সাড়া দিল না। আমরা দেখছি একটি দানবকে, সেও তার করুণ চোখ একদল মানবকে দেখছে। আমরা দেখছি একটি মানবকে, সেও তার করুণ চোখে একদল দানবকেই দেখছে। আমার হাত থেকে লোহার রডটি পড়ে গেল। ডক্টর সেন তা কুড়িয়ে নিয়ে এগিয়ে গেলেন। হত্যাকাণ্ডে বেশি সময় লাগলো না। ডক্টর হাসনা বেগমকে আমি জিজ্ঞাসা করলাম, এই ঘটনার কি কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারবেন? ডক্টর হাসনা বেগম ক্লান্ত গলায় বলেছিলেন, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, তবে এই রকম ঘটনা প্রায় 7 বছর পর আমেরিকান জার্নাল অব মেডিকেল সোসাইটিতে এরকম একটা শিশুর জন্ম বৃত্তান্তের কথা পাই। শিশুটির জন্ম হয়েছিল বলিভিয়ার এক গ্রামে। শিশুটির বর্ণনার সঙ্গে আমাদের জন্তুটির বর্ণনা হুবহু মিলে যায়। ওই শিশুটিকে জন্মের 20 মিনিটের মাথায় হত্যা করা হয় এবং রিপোর্ট অনুসারে সেও মৃত্যুর আগে ব্যাকুল হয়ে বলিভিয়ান ভাষায় মাকে কয়েকবার ডাকে। আপনার কাছে কি কোনো ব্যাখ্যা নেই? না, তবে আমার একটা হাইপোথিসিস আছে। আমার মাঝে মাঝে মনে হয় প্রকৃতি ইভলিউশন প্রক্রিয়ার হয়তো কোনো এক নতুন প্রাণ সৃষ্টির কথা ভাবছে, পরীক্ষা নিরীক্ষা করছে। আমরা প্রাণপণে সেই প্রক্রিয়াকে বাধা দিচ্ছি। আপনার ধারণা এরকম ঘটনা আরো ঘটবে? হ্যাঁ, প্রকৃতি সহজে হাল ছাড়ে না। সে চেষ্টা চালিয়ে যাবে এবং সে লক্ষ্য রাখবে যাতে ভবিষ্যতে আমরা বাধা দিতে না পারি। ওই যে মা আগে স্বপ্ন দেখলেন, তার একটি ব্যাখ্যা। প্রকৃতি শিশুটিকে রক্ষা করার চেষ্টা করছে, এক ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। এখন সে পারছে না, তবে ভবিষ্যতে সে নিশ্চয়ই আরো কোনো ভালো প্রোটেকশন ব্যবস্থা করবে। আপনি কি আপনার হাইপোথিসিস বিশ্বাস করেন? ডক্টর হাসনা বেনু জবাব দিলেন না। তার কাছে এই প্রশ্নের জবাব নেই, জবাব থাকার কথাও না। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় বাস করি। তখন একই সঙ্গে আমরা দেখতে পাই, আবার দেখতে পাই না, বুঝতে পারি, আবার বুঝতে পারি না, অনুভব করি এবং অনুভব করি না। সে বড় রহস্যময় সময়।